হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হলো ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো হেরিডিটি হলো বংশগতি। বংশগতি কি? আমাদের বংশগতি সম্পর্কে একটা সাধারণ ধারণা আছে যে পিতামাতার সূত্রে শিশুর মধ্যে যা জিনিস শিশু ইনবর্ন লাভ করে সেটি হচ্ছে বংশগতি। এবং human beings have a common genetic structure, but all human carries different sets of genetic traits that they get their parents. যেটি আমি আগেই বললাম যে পিতামাতার কাছ থেকে শিশু যেটি জন্মগত সূত্রে লাভ করে সেটি হচ্ছে বংশগতি। কিন্তু বংশগতি প্রত্যেক শিশুর ক্ষেত্রে আলাদা আলাদা, কারণ প্রত্যেক শিশুর পিতামাতার যেহেতু বংশগতি আলাদা, সেহেতু প্রত্যেক শিশুর জেনেটিক কোড প্রত্যেকের থেকে আলাদা হয়। Heredity can be defined as the transmission of genetic traits from parents to their children. অর্থাৎ বংশগতি তার পিতামাতার থেকে শিশুর মধ্যে যে জেনেটিক কোড দ্বারা বা জেনেটিক প্রসেস দ্বারা যে ট্রান্সমিশন হয় সেটিকে বংশগতি বলা হয়ে থাকে। বংশগতির সংজ্ঞা দিতে গিয়ে এখানে পিটারসন বলেছেন যে হেরিডিটি মে বি ডিফাইন্ড অ্যাজ হোয়াট ওয়ান গেটস ফ্রম হিজ অ্যানস্ট্রেকাল স্টোক থ্রু হিজ পেরেন্টস। অর্থাৎ যে প্রত্যেক শিশু তার পিতামাতার কাছ থেকে যে কী বলবো যে জিনিসগুলি সে ইনবর্ন লাভ করছে সেটি হচ্ছে বংশগতি। ইট ইনক্লুডস নেচার, ক্যারেক্টার ট্রেটস, লুক, ইন্টেলিজেন্স অ্যান্ড কগনিটিভ স্কিলস। এর মধ্যে শিশুর আকৃতি, প্রতিকৃতি, তার ব্যবহার, আর তার বৌদ্ধিক বিকাশ বা তার বুদ্ধি, সে একে অপরের সাথে কীভাবে রিলেট করবে, তার কগনিটিভ স্কিলস, এগুলি সবই ঘটে থাকে। প্রিন্সিপালস অফ হেরিডিটি অর্থাৎ বংশগতি নীতিগুলি কী কী? সেগুলি হলো হেরিডিটি প্রোভাইডস দ্য বেসিস অফ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান পার্সোনালিটি। বংশগতি বাচ্চা বা শিশুর একটি বিকাশের প্রারম্ভিক যে প্রসেসগুলো আছে বা তার প্রারম্ভিক বিকাশের যে পর্যায়টি আছে সেটি তার বিকাশের ক্ষেত্রে সাহায্য করে থাকে। হেরিডিটি ইজ হোয়াট এ পার্সন ইন বর্ন উইথ। হেরিডিটি বা বংশগতি হলো এমন একটি জিনিস যেখানে শিশু সেটি বংশগত সূত্রে পেয়ে থাকে। It is a specific combination of genes we inherit and is shown in characteristics. এটি এমন একটি বিষয়বস্তু হলো যেটি তার জিন থেকে বা জিনের জেনেটিক কম্বিনেশনে সে পেয়ে থাকে এবং সেটি তার চরিত্রের মধ্যে পরবর্তীকালে প্রকাশ পায়। These factors influence the development of an individual. বংশগতির এই ফ্যাক্টরগুলোই সেই প্রত্যেক ইন্ডিভিজুয়াল চাইল্ডের পরবর্তীকালে বিকাশের ক্ষেত্রে খুব প্রভাবশালী হয়ে থাকে এবং এগুলোই প্রভাবিত করে তার ভবিষ্যতে সেই শিশুটি কী রূপ নেবে। দ্য চাইল্ডস ক্যাপাবিলিটিস ইজ ডিটারমাইন্ডেড বাই হেরিডিটি। শিশুর মধ্যে কী কী ক্যাপাসিটি থাকবে, সে কী কী জিনিস গ্রহণ করতে পারবে, সে তার মধ্যে কী কী বৈশিষ্ট্য হবে, এটিও বংশগতির দ্বারাই অনেকটি নির্ধারিত হয়ে থাকে। এখানে কয়েকটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হলো 1906 সালে বেটিসন জেনেটিক্স যে ওয়ার্ড আছে সেই কথাটিকে প্রথম ইন্ট্রোডিউস করেন। জিনতত্ত্ব বা জেনেটিক্সের ফাদার বলা হয়ে থাকে মেন্ডেলকে। ক্রোমোজোম আবিষ্কার করেন, যেটি হচ্ছে জিনের একক বলা যায় বা ক্রোমোজোম দ্বারাই জিন গঠিত হয়, সেটি আবিষ্কার করেন স্ট্রেসবার্গার। এবং ভারতীয় জিনতত্ত্বের পিতা বলা হয়ে থাকে স্যার হরগোবিন্দ খুরানাকে। এবার আসি এফেক্টস অফ হেরিডিটি, অর্থাৎ শিশুর বিকাশের ক্ষেত্রে বংশগতি কী কী প্রভাব ফেলায়। প্রথমেই ফেলে হচ্ছে শারীরিক প্রভাব, বা শারীরিক ক্ষেত্রে শিশু কী কী প্রভাব ফেলে সেটা আমরা জানব। জিনের বৃদ্ধি ক্ষমতার ওপর নির্ভর করে শিশুর ওজন, শারীরিক গঠন প্রভৃতির বিকাশ হয়। এছাড়াও শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটে থাকে তার জিনগত প্রভাবে। শিশু কিভাবে সঞ্চালন করবে, একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট করবে, এটিও নির্ভর করে বংশগতির উপরে। সাধারণভাবে দেখা যায় যে শিশুর পিতামাতা একে অপরে খুব মিশুকে প্রকৃতির হয়, তাদের শিশুরাও খুব মিশুকে প্রকৃতির হয়, বা যাদের পিতামাতারা একটু রিজার্ভ প্রকৃতির হয় তাদের শিশুরাও অন্যদের সাথে কমিউনিকেট করতে অনেক সময় হেজিটেট
ফিল করে থাকে। নর্মালি এটি হয়ে থাকে, আবার অনেক সময় কি হয়, এর উল্টো হয়। তো যেহেতু এখানে হেরিডিটি নিয়ে আলোচনা করা হচ্ছে, তো নর্মাল যে এগুলোই পিতামাতা পৈতৃক সূত্রে এগুলো পায়, সেগুলি শিশুর মধ্যে গ্রো করতে থাকে। নেক্সট আসছি অন ইন্টেলিজেন্স, অর্থাৎ শিশুর মানসিক বৃদ্ধিতে বা বিকাশে কি সাহায্য করে হেরিডিটি। যেমন গান করার প্রতিভা, ছবি আঁকার ক্ষমতা, এছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটিস অনেকই বংশগতির কারণে অনেকের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে। যেমন যার বাবা মা কেউ যদি নৃত্যশিল্পী হয়ে থাকে, তাদের ছেলেমেয়েরা অনেকে নৃত্যের দিকে তাদের ইন্টারেস্ট থাকে, আবার অনেক সময় না থাকে, কিন্তু ইনবোর্ন তার মধ্যে একটা লুকিয়ে থাকা প্রতিভা থাকে। সেক্ষেত্রে কারোর পিতা বা মাতা যদি পেইন্টার হয়, সেক্ষেত্রে ইনবোর্ন তার বেবি কিন্তু তার একটা পেইন্টিংয়ের প্রতি একটা ন্যাক থেকে থাকে। তবে হ্যাঁ, একে ভবিষ্যতে চর্চার দ্বারা বাড়ানো বা কমানো যায় বা পরিবর্তন করা যায়, বা তার যদি এটা ইনবোর্ন নেচার থাকেও, কিন্তু তার যদি ইন্টারেস্ট অন্য কোনো প্রফেশন বা অন্য কোনো অ্যাক্টিভিটিসে হয়, তখন সে সেটাকে চেঞ্জ করে নেয়। সি অন ক্যারেক্টার, শিশুর মানসিক এবং দৈহিক গঠনের সঙ্গে সঙ্গে শিশুর চরিত্র কীরকম হবে সেটাও কিন্তু জিনের ওপর অনেক থেকেই হয়ে থাকে। কারণ শিশু কিভাবে, কোন শিশু কিভাবে আবেগ হবে, কার সাথে কিভাবে কমিউনিকেট করবে, নিজের আবেগকে কিভাবে কন্ট্রোল করবে, নিজের আবেগকে কিভাবে এক্সপোজ করবে, এটাও কিন্তু তার জিনগঠিত গঠন থেকে তৈরি হয়ে থাকে। ইম্পর্টেন্স অফ হেরিডিটি ফর এডুকেশন, শিক্ষার ক্ষেত্রে বংশগতি কি গুরুত্ব আছে সেটা এখন আমরা জানব। হেরিডিটি লেইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল অফ এ চাইল্ড, একটা শিশুর মধ্যে তার ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল, অর্থাৎ তার মানসিক বৃদ্ধি বা মানসিক ক্যাপাবিলিটি কতটা আছে, সেটা কিন্তু একটা শিশু তার জিনগত তত্ত্ব থেকে জন্মের সঙ্গে সঙ্গে সে সেটা কিন্তু নিয়ে আসে। এভরি চাইল্ড ইনহেরিটস ডিফারেন্ট টাইপস অফ ইন্টেলিজেন্স ফ্রম হিজ পেরেন্টস, প্রত্যেক শিশু কিন্তু তার পিতামাতার কাছ থেকে আলাদা আলাদাভাবে পৃথক পৃথক, অর্থাৎ প্রত্যেকটি শিশুর থেকে আলাদা হওয়ায় তাদের মধ্যে ডিফারেন্ট ইন্টেলিজেন্স লেভেল থাকে। অর্থাৎ ইন্টেলিজেন্ট মানে তাদের আইকিউ লেভেল, তাদের হেরিডিটি থেকে তারা ইনবোর্ন যেরকম নিয়ে জন্মেছে সেই অনুযায়ী প্রত্যেক বাচ্চা কিন্তু প্রত্যেকের থেকে ডিফারেন্ট হয়। Parents and teachers should observe the identify their children's potential domains and then nurture and development these areas in such children. সেক্ষেত্রে শিশুর পিতামাতা এবং টিচারদের প্রধান কর্তব্য হবে যে প্রত্যেক শিশুকে ভালোভাবে অবজার্ভ করা এবং তাদের আইডেন্টিফাই করা এবং তাদের মধ্যে যে ক্যাপাবিলিটিস আছে সেই অনুযায়ী শিক্ষা প্রদান করা এবং তাদের সে উৎসাহ প্রদান করা, যাতে তারা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। হেরিডিটি ডিটারমাইন্স ম্যাচুরেশন হুইচ ইজ এ ফ্যাক্টর এফেক্টিং লার্নিং, বংশগতি তাকে প্রত্যেক শিশুকে তার ম্যাচুরিটির দিকে নিয়ে যায় এবং তাকে সে যাতে সঠিকভাবে সুষ্ঠুভাবে প্রত্যেকটা জিনিস শিখতে পারে সেদিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হেরিডিটি ডিটারমাইন্স পার্সোনালিটি, একটা শিশুর মধ্যে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য বংশগতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পরে আসছি এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ। পরিবেশ কি? সংকীর্ণ অর্থে পরিবেশ বলতে বোঝায় আমাদের আশেপাশে যেসব জিনিসপত্র রয়েছে, পারিপার্শ্বিক যা জিনিস রয়েছে, পারিপার্শ্বিক অবস্থা রয়েছে, তাকেই আমরা বলে থাকি পরিবেশ। আবার যদি ব্যাপক অর্থে বলতে যাই তাহলে বলা যাবে যে আমাদের সমাজের চারপাশে সংস্কৃতি, অর্থনীতি, বৌদ্ধিক, নৈতিক, প্রাকৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সব উপাদানকেই একসাথে আমরা পরিবেশ বলে থাকি। হ্যাঁ, তাই আমরা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট ইজ এ সাম টোটাল অফ আওয়ার সারাউন্ডিংস। দ্য ওয়ার্ড এনভায়রনমেন্ট হ্যাজ বিন ডিরাইভড অ্যাজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড ফ্রম এনভায়রনিয়া মিনিং টু সারাউন্ড। এক কথায় পরিবেশ হলো আমাদের আশেপাশে যা আছে। এই এনভায়রনমেন্ট কথাটি এসছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড এনভায়রনিয়া থেকে, যার মানে হচ্ছে টু সারাউন্ড, মানে আমাদের পারিপার্শ্বিক সব জিনিস। অন্যভাবে বলতে গেলে পরিবেশ বলতে বোঝায় যে আমাদের আশেপাশে যা সমস্ত জিনিস আছে যা আমাদের জীবনের উপরে খুব বেশি প্রভাব ফেলে, তাই হচ্ছে আমাদের পরিবেশ। এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দি ডেভেলপমেন্ট অফ হিউম্যান লাইফ। যেহেতু আমাদের আশেপাশে যেটা আছে সেটাই যেহেতু আমাদের পরিবেশ, তাই মানুষের জীবনের বৃদ্ধি বা বিকাশে পরিবেশ কিন্তু একটি গুরুত্বপূর্ণ
ও ভূমিকা পালন করে থাকে। Behavioral psychologists have laid more emphasis on environment as compared to heredity. যারা আচরণবিধিকে খুব ইম্পর্টেন্স দেন এরকম ধরনের মনোবিজ্ঞানীরা কিন্তু বংশগতির তুলনায় পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন একটি শিশু সুষ্ঠুভাবে বিকাশের জন্য। এবার আমরা আসি যে এনভায়রনমেন্টের ডেফিনেশন কি। নাটাসের কথা অনুযায়ী এনভায়রনমেন্ট ইজ দ্য ফ্যাক্টর হুইচ এফেক্টস এ হিউম্যান বিং বিসাইড হিজ লাইফ। এনভায়রনমেন্ট হলো এমন একটি বিষয় যেটি প্রত্যেক মানুষের জীবনকে এমনভাবে প্রভাবিত করে যে তার আশেপাশের সব কিছু তার জীবন গতিকে এগিয়ে নিয়ে যায়। আবার গিবসার্টের মতে এনভায়রনমেন্ট ইজ এনিথিং ইমিডিয়েটলি সারাউন্ডিংস অ্যান অবজেক্ট অ্যান্ড exerting via direct influence on it, অর্থাৎ পরিবেশ হলো এমন একটি জিনিস যেটি তার আশেপাশের যে জিনিসগুলি আছে সেগুলোকে তার উপরে ইমিডিয়েটলি তার উপরে প্রভাব ফেলে এবং তাকে ইনফ্লুয়েন্স করে তার ম্যাচুরিটির দিকে নিয়ে যাওয়ার জন্য। সরি, এখানে একটা স্পেলিং মিস্টেকস আছে, যেটা ভায়া হবে, এখানে ভায়া স্পেলিংটা মিস্টেক আছে, সরি ফর দ্যাট। এবার আসছি এফেক্টস অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ কী কী জিনিসের উপরে আমাদের এফেক্ট ফেলে একটি শিশুর বৃদ্ধিতে। ফিজিক্যাল ডিসিমিলারিটিস, অর্থাৎ একটি শিশুর বিকাশের জন্য একটি সুষ্ঠু পরিবেশের খুব প্রয়োজন। তো সুষ্ঠু পরিবেশ যদি না পায় তাহলে শিশুর বিকাশও বিভিন্ন রকমের হয়ে থাকবে। ফিজিক্যাল ডিসিমিলারিটিস বলতে কী বোঝায়, একটি শিশু যদি সুষ্ঠু পরিবেশে জন্মায় তাহলে সে সুষ্ঠুভাবে বেড়ে উঠবে, কিন্তু একটি শিশু যদি সুষ্ঠু পরিবেশ না পায় তাহলে তার বিকাশ কিন্তু সেভাবে ঘটবে না। এবার পরিবেশ বলতে কি বোঝায়, একটি শিশু সুস্বাদু খাবার পাবে, তার নিউট্রিশন কমপ্লিট হবে, তার ফ্যামিলির কেয়ার পাবে, সেইভাবে বেড়ে ওঠা একটি শিশু যতটা সুষ্ঠুভাবে বেড়ে উঠবে। কিন্তু একটি অপুষ্টিগত পাওয়ার শিশু বা তার ফ্যামিলির কেয়ার পাচ্ছে না একটা শিশু কিন্তু সেভাবে বেড়ে উঠবে না। নেক্সট হচ্ছে এফেক্টস অন সুপিরিয়রিটি অফ রেসেস। এখনকার প্রায় সময় দেখা যায় যে পিতামাতার মধ্যে এমন একটা ট্রেন্ড আছে যে তার বাচ্চাকে সবার আগে ফার্স্ট হতেই হবে, সব কিছু একটা বাচ্চাদের জন্য একটা র্যাট রেস চলছে যে তার বাচ্চাকে সবার আগে আসতে হবে, তাকে নাম্বার ওয়ান হতেই হবে। এই যে একটা প্রেশার আছে, এই প্রেশার কিন্তু বাচ্চাদের গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটোকেই খুব এফেক্ট করে। তো বাচ্চাদের কোনো র্যাট রেসে না নামিয়ে বাচ্চার রিকোয়ারমেন্ট কী, বাচ্চার ক্যাপাবিলিটি কী, সেইটাকে স্টাডি করে অবজার্ভ করে ইচ প্যারেন্টস এবং টিচার প্রত্যেকটি অবজার্ভ করবে, সেই অনুযায়ী বাচ্চার নেচার অনুযায়ী তাকে ইন্ডিভিজুয়ালি গাইড করে তাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে তার ইন্টারেস্ট আছে সে ক্যাপাবিলিটি নিতে পারে। তাহলে সে যখন তার ইন্টারেস্টের জিনিস করতে পাবে তখন সে অটোমেটিক্যালি তার যে আদার্স যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতিও সে ইন্টারেস্ট নেবে। কিন্তু তাকে যদি প্রথম থেকে এটা র্যাট রেসে নামিয়ে দেওয়া হয় যে তোমাকে সব জায়গাতে ফার্স্ট হতে হবে, তোমাকে নাম্বার ওয়ান যেতে হবে, তাহলে সেটা তার মধ্যে ইন্টারেস্ট কম, তার উপর প্রেশার বেশি আসে, এতে বাচ্চাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই হ্যাম্পার হয়। এফেক্টস অন পার্সোনালিটি, যদি একটি বাচ্চাকে সুষ্ঠু পরিবেশ দেওয়া যায় তবেই তার পার্সোনালিটি কিন্তু সুষ্ঠুভাবে গ্রো করে। যেটা আমি আমার আগের ক্লাসে বলেছিলাম যে একটা বাচ্চা যদি একটা সুস্থ পরিবেশ অর্থাৎ তার পারিবারিক পরিবেশ যদি খুব সুস্থ হয়, সেখানে একটা পজিটিভ এনার্জি সে সবসময় পায়, তাকে যদি সবসময় এনকারেজ করা হয় তাহলে কিন্তু সেই বাচ্চাটির মধ্যে সে খুব তার সমস্ত গুণগুলো সে গ্রো করতে সাহায্য করে। কিন্তু সে যদি একটা বাচ্চা যদি সবসময় একটা নেগেটিভ ভাইব পায়, সে একটা নেগেটিভ পরিবেশে আছে যেখানে সে কেউ তাকে এনকারেজ করে না, সবসময় ঝগড়া অশান্তি এসব জিনিস হয়, তার মধ্যে কিন্তু একটা মেন্টাল প্রেশার হয়। এক্ষেত্রে সে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট যদিও সে ভালোভাবে হতে থাকে, বা আমরা অবজার্ভ করছি দেখছি যে আর 5টা বাচ্চার মতো আমার বাচ্চাও ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু তার মেন্টাল ডেভেলপমেন্ট কিন্তু এক জায়গায় গিয়ে পজ হয়ে যায়। সেক্ষেত্রে প্রত্যেকটি বাচ্চার তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্বের বিকাশ যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য তাকে সুস্থ পরিবেশ দেওয়া উচিত। এফেক্টস অন মেন্টাল গ্রোথ,
পার্সোনালিটি এবং মেন্টাল গ্রোথ অনেকটা কাছাকাছি হলেও দুটোর মধ্যে কিছুটা তফাৎ থাকে। মেন্টাল গ্রোথ হচ্ছে একটা বাচ্চা অন্যদের সাথে কিভাবে কমিউনিকেট করবে, সে নিজের এক্সপ্রেশন কিভাবে শেয়ার করবে, নিজের আইকিউ লেভেলকে কিভাবে কাজে লাগাবে, তার ইন্টারেস্ট কোন সাবজেক্টে আছে সে সেটাকে কিভাবে কাজে লাগাবে, তার আদার্স কারিকুলাম যে অ্যাক্টিভিটিস আছে সেটাকে সে কোনটাকে সে চুজ করবে, এই ব্যাপারে তার উপরকে কোনো প্রেশার না দিয়ে, যেরকম অনেক সময় দেখা যায় যে পেরেন্টসরা বলে যে তুমি এই সাবজেক্টটা নাও, তুমি ওই সাবজেক্টটা নাও, তুমি এক্সট্রা কারিকুলার হিসেবে তুমি সুইমিং করো, তুমি ক্রিকেট খেলো, কিন্তু দেখা যায় যে বাচ্চার নেচার অন্যদিকে, হয়তো বাচ্চার ইচ্ছা পেন্টিং করার কিন্তু তার বাড়ির লোক তাকে বলছে তুমি স্পোর্টসে যাও। এটা করা উচিত না। এক্ষেত্রে কী হচ্ছে, বাচ্চাকে জিজ্ঞাসা করা উচিত বা বাচ্চাকে অবজার্ভ করা উচিত যে বাচ্চার ইন্টারেস্ট কোন দিকে, তাকে সেই দিকে প্রোভাইড করা উচিত, তাকে সেটিকে প্রোভাইড করা উচিত, তাকে সেই দিকে নিয়ে যাওয়া উচিত, তবেই তার সুস্থ একটা মেন্টাল গ্রোথ হবে। আদারওয়াইজ সে হয়তো ফ্যামিলি প্রেশার করে অন্য জায়গায় যাবে, কিন্তু সেখানে তার মেন্টাল গ্রোথও হবে না এবং তার মধ্যে যে ক্যাপাবিলিটি ছিল সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। নেক্সট, মাল্টিপল এফেক্টস অন গ্রোয়িং চিলড্রেন। বিভিন্ন জিনিস আছে যেগুলি শিশুর বৃদ্ধিতে করে সাহায্য করে। পরিবেশের বিভিন্ন দিক আছে, সাংস্কৃতিক দিক আছে, যেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যদি স্কুলে বাচ্চাদের প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রামে কেউ রাইমস বলে, কেউ গান করে, কেউ নাচে, কেউ কবিতা বলে, কেউ গো অ্যাজ ইউ লাইক করে, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এটা দেখতে হবে বা পেরেন্টসদের এটা সবসময় মনে রাখা উচিত যে শিশু কী চায়। কারিকুলাম যখন সে কালচারাল প্রোগ্রামসে পার্টিসিপেট করছে, সে কোন পার্টে ইন্টারেস্টেড সেটা দেখতে হবে। সেটা যদি ঠিকঠাক অবজার্ভ করা যায় এবং সেই অনুযায়ী যদি শিশুকে সেরকমভাবে তাকে রেডি করা যায় বা তাকে ইন্সপায়ার করা যায়, তাহলে কিন্তু শিশুর মধ্যে সব দিক থেকে তার শারীরিক মানসিক বিকাশের সঙ্গে তার আদার যেসব যে জিনিসগুলো আছে, যেগুলো সে হয়তো কাউকে বলতে পারছে না, কিন্তু সেই জিনিসগুলো প্রেশারের ক্ষেত্রে না হয়, তার মধ্যে যদি সেই সম্বন্ধে ইন্টারেস্ট জাগানো হয়, তাহলে সেগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এবার আসছি যে নেচার আর নার্চার কি। আমরা নেচার মানে সবাই জানি যে ন্যাচারাল যে জিনিস, প্রকৃতি বা একটা মানুষের মধ্যে যে স্বাভাবিক জিনিস, সেটা হচ্ছে নেচার। কিন্তু এখানে একটা নতুন টার্ম এসছে নার্চার, তো আমরা সেটাই দেখব। তো নেচার রেফার্স দ্য জেনেটিক ইনফ্লুয়েন্স, অর্থাৎ নেচার হলো প্রকৃতি, যেটা বললাম যে মানুষের ক্ষেত্রে প্রকৃতি হচ্ছে সেটা তার জেনেটিক থেকে ইনবর্ন যেটা পাচ্ছে, সেটা তার মধ্যে যেটা বিকাশ করছে সেটা হচ্ছে নেচার। অন্যদিকে নার্চার হলো ইটস অল অ্যাবাউট আপব্রিঙ্গিং অফ এ চাইল্ড, অর্থাৎ নার্চার হলো তাকে বাইরে থেকে দেওয়া হচ্ছে এবং সেগুলো সে তার দ্বারা সে ভিতরের জিনিসগুলোকে যখন সে বাইরে এক্সপ্রেস করছে, সেগুলো বৃদ্ধি করছে, সেটাই হচ্ছে নার্চার। হেরিডিটি বিগিনস দ্য মোমেন্ট অ্যান্ড ওভাম ইজ ফার্টিলাইজড ইজ নেচার। হেরিডিটি থেকেই, হেরিডিটির সাথে যেহেতু নেচারের একটি সুসম্পর্ক রয়েছে, তাই এটি শুরু হচ্ছে যখন একটি ওভাম ফার্টিলাইজড হচ্ছে তখন থেকে। আর এনভায়রনমেন্ট বিগিনস উইথ দ্য বার্থ অফ এ চাইল্ড। আর নার্চার হচ্ছে, যেহেতু এটা বললাম যে আউটসাইডার, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে নার্চার এনভায়রনমেন্টের সঙ্গে রিলেটেড, তাই একটা বাচ্চার জন্মের পর থেকে কিন্তু বাচ্চা এনভায়রনমেন্টের সঙ্গে রিলেট করতে শুরু করছে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।